ষষ্ঠীর দিনে তটিনীকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে শীতল। অন্যদিকে তার আগেই শীতলকে গ্রেফতার করে পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি বলরাম মায়াকে বলে, অফিসার উত্তর দিন। সেই দিন শিবপ্রসাদ গাঙ্গুলি এই অফিসে এসেছিল, কিন্তু এন্ট্রি খাতায় তার নাম নেই কেন? সৌরভ বলে, আপনি কোন শিবপ্রসাদ গাঙ্গুলির কথা বলছেন? কর্ণ চ্যাটার্জি বলে, আপনি না চেনার ভান কেন করছেন? আমি তটিনী গাঙ্গুলির হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলির কথা বলছি। সৌরভ বলে, আপনি বরং আমার বসের সাথে কথা বলে নিন। এরপরেই সৌরভ পরশুরামকে কল করে। ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, হ্যাঁ বল। সৌরভ বলে, কর্ণ চ্যাটার্জি এসেছে, আপনার সাথে কথা বলতে চাইছে। আর তখনই কর্ণ চ্যাটার্জি ফোন ধরে বলে, হ্যালো হ্যালো, কে? পরশুরাম বলছেন। আমি জানতে চাই শিবপ্রসাদ গাঙ্গুলি এই অফিসে এসেছিল, তবে এন্ট্রি খাতায় তার নাম নেই কেন? শিবপ্রসাদ গাঙ্গুলি কে এমন ব্যক্তি, হ্যাঁ, যে ও এন্ট্রি খাতায় নাম না তুলেই এই অফিসে আসতে পারে, যেখানে সেখানে যেতে পারে? কি হল, উত্তর দিন। পরশুরাম বলে, কে কখন কোথায় আসছে সেটা জেনে আপনি কি করবেন? আর তাছাড়া শিবপ্রসাদ গাঙ্গুলি যে অফিসে এসেছিল সেটা আপনি কেন বলছেন? আপনি কি শিওর শিবপ্রসাদ গাঙ্গুলি সেদিন সেই অফিসে এসেছিল? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি শিওর, কারণ আরাধ্যা মুখার্জির হাজবেন্ড কবির মুখার্জির বন্ধু, যারা ভীষণ পাওয়ারফুল, তারা সেই দিন এই অফিসে শিবপ্রসাদ গাঙ্গুলিকে দেখেছিল, কারণ ওরা অন্য কাউকে ফলো করছিল। পরশুরাম বলে, কাকে ফলো করছিল ওরা? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই অফিসে যারা যারা এসেছিল তাদের। তখনই পরশুরাম বলে, অফিসে তো সেদিন আপনারাও এসেছিলেন, আপনি আর জিৎ মুখার্জি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আপনি কি করে জানলেন? আপনি কি এন্ট্রি খাতা দেখেছেন? পরশুরাম বলে, না, আমি কোনো খাতা দেখিনি, সেদিন আমি নিজেই আপনাদেরকে দেখেছিলাম, জানেন তো, চাইলে সেই দিন আপনাদের তুলে নিতে পারতাম। আপনি তো বেশ ভালো করেই জানেন পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। হ্যাঁ, চেম্বার হয়তো চালাতাম না, কিন্তু আপনাদের তুলে নিয়ে উত্তম মাধ্যম প্রহার করতাম। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, এই অফিসার, আমি একটা সোজা প্রশ্ন করছি, সোজাভাবে উত্তর দিন। পরশুরাম বলে, কে অফিসে এলো কে গেল এইসব কিছু নিয়ে না ভেবে আপনি বরং কোর্টে যান, নিজের জামিনের আপিল করুন, কারণ যে কোনো মুহূর্তেই আপনাকে আমরা গ্রেফতার করতে পারি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে যদি গ্রেফতার করা হয় তবে তটিনী গাঙ্গুলিকেও গ্রেফতার করা হবে। পরশুরাম বলে, কেন? কর্ণ চ্যাটার্জি বলে, কারণ সেদিন নৌকায় তটিনী গাঙ্গুলি ছিল, আর তটিনী গাঙ্গুলি আপনাদের কাছ থেকে বাঁচাতে, আপনাদের কাছ থেকে পালিয়ে যেতে নদীতে ঝাঁপ মেরেছিল। কথাগুলো বলতেই পরশুরাম বলে, আপনি কি করে জানলেন? কি হলো, উত্তর দিন। তটিনী গাঙ্গুলি যে সেদিন নৌকায় ছিল, নদীতে ঝাঁপ দিয়েছে, এটা আপনি কি করে জানলেন? কর্ণ চ্যাটার্জি বোঝা যায় সে নিজের কথার জালেই ফেসে গেছে। তাই তো কর্ণ চ্যাটার্জি সৌরভের হাতে ফোন গুঁজে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরশুরাম বলে, কি হলো? সৌরভ বলে, জানি না, তবে লোকটা পালিয়ে গেল। পরশুরাম মায়াকে বলে, মায়া, তোমার ফোনে কি কল রেকর্ডিং অন ছিল? মায়া বলে, হ্যাঁ বস, ছিল তো। পরশুরাম বলে, ঠিক আছে, রেকর্ডিংটা ভালো করে শোনো। আমার মনে হয় কর্ণ চ্যাটার্জির কথার মাঝে কোনো ক্লু আছে। লোকটা বেশ সুবিধার নয়, জানো তো, লোকটার দুটো রূপ মনে হচ্ছে। এক, উনি কর্ণ চ্যাটার্জি, লহরী ম্যামের হাজবেন্ড, কবিরের পিতা আর আরাধ্যার শ্বশুর মশাই। এছাড়াও ওনার আরও একটা পরিচয় আছে, উনি ভীষণ ডেঞ্জারাস একজন ক্রিমিনাল। মায়া বলে, ওকে বস, আমি এক্ষুনি দেখছি। অন্যদিকে তখনই সেখানে এসে তটিনী এসে বলে, কি গো, তোমার এখনো হয়নি? কতক্ষণ ধরে শাড়িটা আয়রন করছো বলো তো? তখনই শিবপ্রসাদ বলে, এই তো হয়ে গেছে। তটিনী বলে, দাও শাড়িটা আমায় দাও। শিবপ্রসাদ বলে, কেন, তুমি কি কোথাও যাবে? তটিনী বলে, হ্যাঁ, লাট্টু পিকোকে তো ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে। শিবপ্রসাদ বলে, এখন আবার কিসের ড্রয়িং ক্লাস? পুজো এসে গেছে, কাল থেকে পুজো, আর তুমি বলছো আজ ওর স্কুলে যাবে? তটিনী বলে, আজকেই লাস্ট দিন, পুজোর আগে আর কোনো ক্লাস নেই, আজ ওদের যেতে হবে, ম্যাম বারবার করে যেতে বলেছেন। তখনই পিকো বলে, পা, পুজো তো এসে গেল, আমরা সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখবো তো? শিবপ্রসাদ বলে, হ্যাঁ মা, আমরা সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখবো। তখনই লাট্টু বলে, খুব মজা হবে মাম্মি, তুমি কি ফাংশনে নাচ করবে? আমাদের মাম্মি যা নাচ করতে পারে, খুব সুন্দর নাচ করে আমাদের মাম্মি। তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ, তোমাদের মাম্মি তো খুব সুন্দর নাচ করে, আর সেই নাচ দেখেই তো আমি প্রেমে পড়েছিলাম। তখনই পিকো বলে, মাম্মি, পা মাঝে মাঝেই বলে সে তোমার প্রেমে পড়েছে। প্রেমে পড়ে কি মাম্মি? প্রেমে পড়লে কি হয়? লাট্টু বলে, মাম্মি, প্রেমে পড়লে কি খুব ব্যথা করে? মানুষ কি হার্ট হয়?
তখনই শিবপ্রসাদ বলে, না বাবা, কেউ হার্ট হয় না, বরং প্রেম হার্টে হয়। এই বলে শিবপ্রসাদ বুকে হাত দেয়। পিকো বলে, পা আমিও প্রেমে পড়তে চাই। তটিনী শিবপ্রসাদকে বলে, তুমি কি শুরু করলে বলো তো, তুমি বাচ্চাদের এখন প্রেম শেখাবে? শিবপ্রসাদ বলে, আমি কোথায় প্রেম শিখালাম। চলতে থাকে পারিবারিক খুনসুটি। এদিকে দেখানো হয় জিৎ মুখার্জি খুব চিন্তিত হয়ে আছে। আরাধ্যাকে নিয়ে ভীষণ চিন্তা করছেন তিনি। তখনই জিৎ মুখার্জির কাছে কল আসে। জিৎ মুখার্জি ফোন রিসিভ করেই বলে, হ্যালো, কে বলছেন? শীতল বলে, আমি শীতল বলছি। এত তাড়াতাড়ি নাম্বার ডিলিট করে ফেলেছেন? জিৎ মুখার্জি বলে, না মানে আমার মানসিক অবস্থা ভালো নেই। আসলে আমার মেয়ে আরাধ্যা, ও ভালো নেই। ওইটা মানতেই পারছে না ওর হাজবেন্ড কবির এখন জেলে আছে। আমরা কেউ কবিরকে হেল্প করতে পারিনি, এটাও মানতেই পারছে না। ও মানসিকভাবে ভীষণ বিরক্ত হয়ে আছে। ও কি করছে কি বলছে কিচ্ছু জানে না। ভীষণ চিন্তা হচ্ছে ওকে নিয়ে। আমার মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব। তখনই শীতল হাসতে থাকে। জিৎ মুখার্জি বলে, আপনি হাসছেন? শীতল বলে, হ্যাঁ হাসছি, কারণ আমার মনে কোনো মায়া দয়া ভালোবাসা নেই। আপনি যদি মেয়েকে সামলাতে নাই পারেন তো মেরে দিন। জিৎ মুখার্জি বলে, কি বলছেন আপনি? আমি কাকে মেরে দেব? শীতল বলে, কেন, পরশুরামকে? জিৎ মুখার্জি বলে, সেটা কি করে করব? আমি তো এই মানুষটাকে চিনিই না, কখনো দেখিইনি। শীতল বলে, তাতে কি হয়েছে? আমি তো জানি, আমি তো চিনি। আমার প্রথম ক্রাশ, প্রথম বৃষ্টিতে ভেজা, প্রথম তার জন্য শাড়ি পরা। জিৎ মুখার্জি বলে, আপনি কি বলছেন বলুন তো? শীতল বলে, ও সরি সরি সরি, আসলে কি বলুন তো, আমি একটু আবেগে পড়ে গিয়েছিলাম। কিন্তু এটা তো আমি নই, আমি তো শীতল। শীতলের কোনো মায়া দয়া নেই। এরপরে শীতল জিৎ মুখার্জিকে বলে, আপনাদের এনজিও রেড করা হয়েছে, সেখানে যা কিছু লুকানো ছিল সবটা তারা উদ্ধার করেছে। খুব তাড়াতাড়ি আপনারা ফেঁসে যেতে পারেন, তাই সাবধানে থাকবেন। আপনাদের বাড়িও রেড হতে পারে, আর তাছাড়া অন্যান্য যত এনজিও সবটাই রেড হতে পারে। কথাগুলো শুনে জিৎ মুখার্জি খুব ভয় পেয়ে যায়। জিৎ মুখার্জি বলে, তবে এখন আমি কি করব বলুন? আমাকে বাঁচার উপায় বলে দিন। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। শীতল বলে, ষষ্ঠীর দিনেই তটিনী গাঙ্গুলির পরিবার তারা মণ্ডপে ঘুরবে, বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে তারা ঠাকুর দেখবে। আর এই ষষ্ঠীর দিনেই তটিনী গাঙ্গুলিকে শেষ করে ফেলবো। সেদিনই হবে তটিনী গাঙ্গুলির বিসর্জন। বিসর্জনের জন্য দশমী অবধি আর অপেক্ষা করব না। জিৎ মুখার্জি বলে, কি বলছেন আপনি? আপনি বলছেন তটিনীকে শেষ করে ফেলবেন? তটিনী আমাদের বাড়ির মেয়ে, ওর ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে। শীতল বলে, এই চুপ করুন তো। আমাদের প্রফেশনে কোনো মায়া দয়া নেই, কোনো ফ্যামিলি নেই। আমাদের প্রফেশনে আগে নিজেকে বাঁচাতে হয়। আগে আপনি কর্ণা চ্যাটার্জির কথা ভাবুন, আপনি যে র্যাকেটের সাথে যুক্ত আছেন তাদের কথা ভাবুন, নিজের কথা ভাবুন, তারপরেই তটিনীর কথা ভাববেন। শীতল কল কেটে দেয়। এদিকে জিৎ মুখার্জি হেল্পলেস বোধ করে। জিৎ মুখার্জি অসহায়ের মতন ভাবতে থাকে, কি ওরা তটিনীকে শেষ করে ফেলবে? ছোট ছোট ছেলে মেয়ে লাট্টু পিকো, তারা মা হারা হবে। এটা আমি কি করেছি? আমি কিসের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি? এখন তো ক্রমশ আমি চোরা বালিতে চলে যাচ্ছি। ভগবান, এখন আমি কি করব? তখনই সেখানে আসে আয়েশি। আয়েশি এসে বলে, ড্যাডি, ড্যাডি, তোমার চোখে জল ছলছল করছে কেন? কি হয়েছে তোমার? জিৎ মুখার্জি বলে, না তো, আমার কিছু হয়নি। আমার পরিবার ভালো থাকুক, তোরা ভালো থাক মা। তটিনী ভালো থাকুক, ওর সন্তানরা ভালো থাকুক। আমার পরিবার ভালো থাকলেই আমি নিজেও ভালো থাকবো। আয়েশি বলে, ড্যাডি, তোমার কি হয়েছে? জিৎ মুখার্জি বলে, তটিনীর ছেলেরা আমায় রাক্ষস দাদু বলে, জানিস তো? সত্যিই তোরা ঠিকই বলে, আমি তো রাক্ষস দাদুই। সেই জন্য তো আমি রাক্ষসের মতোই কাজ করেছি। ওরা আমাকে ডেভিল বলে, দুষ্ট দাদু বলে। ওরা ঠিকই বলে। আমি ওদের জন্য গিফট দিতে যাব, ষষ্ঠীর আগেই যাব। ষষ্ঠীর পরে তো। আয়েশি বলে, ষষ্ঠীর পরে কি ড্যাডি? জিৎ মুখার্জি বলে, কিছু না। আয়েশি বলে, ড্যাডি, তুমি ওদের জন্য গিফট নিয়ে গেলেও ওরা সেটা নেবে না, ওরা তোমাকে ঘৃণা করে। জিৎ মুখার্জি বলে, আমি জানি, আর সেটাই তো স্বাভাবিক। আমি তো ঘৃণা করার মতনই কাজ করেছি। এদিকে দেখানো হয় তটিনী পিকোকে গান শেখাচ্ছে। পিকো বারবার গানের সুর বুলিয়ে ফেলছে, তাই তটিনী গানটা রিপিট করে পিকোকে শুনিয়ে দেয়। তখনই কলিং বেল বেজে ওঠে। তটিনী বলে, দরজা খোলাই আছে। বারবার কলিং বেল বাজছে দেখে তটিনী লাট্টুকে বলে, যাও তো লাট্টু, দেখো তো কে এসেছে। আমার মনে হয় মনীষা এসেছে, ঘুঙুর দুটো নেতে আলমারিতে আছে, তুমি বরং ওকে দিয়ে দিও। লাট্টুকে দরজা খুলে দেখে জিৎ মুখার্জি দাঁড়িয়ে আছে। লাট্টু বেশ ঘাবড়ে যায়, ভয়ে কাঁপতে থাকে। লাট্টু চিৎকার করে বলে, মাম্মি, মাম্মি, রাক্ষস দাদু এসেছে মাম্মি। তটিনী তখন বলে, ছোটকা, তুমি এখানে? ছোটকা, দেখো তুমি এখানে কেন এসেছো? কাল থেকে পুজো, দয়া করে আজ আর কোনো অশান্তি করো না, কোনো সিনক্রেট করো না।
তুমি দয়া করে এখান থেকে চলে যাও। তখনই জিৎ মুখার্জি হাত জোর করে তটিনীর সামনে দাঁড়ায়। জিৎ মুখার্জি তটিনীকে বলে, তটিনী তুই আমায় ক্ষমা করে দিস, আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। তটিনী বলে, ছোটকা তোমার কি হয়েছে? তখনই লাট্টু ভয় পাচ্ছে দেখে জিৎ মুখার্জি লাট্টুর সামনে দাঁড়ায়। লাট্টু আরো বেশি ভয় পায়। জিৎ মুখার্জি বলে, দাদু ভাই তুমি একটুও ভয় পেও না দাদু ভাই, তুমি আমায় ক্ষমা করে দিও। সেই দিন আমি তোমাকে একটা অনিশ্চিত জীবনে ছেড়ে দিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমি আমায় ক্ষমা করে দিও দাদু ভাই, আমাকে তুমি ক্ষমা করে দিও, আই এম সরি। এ বলে জিৎ মুখার্জি লাট্টুকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম বলরাম আর সৌরভকে বলে, পুরো শহর তোলপাড় করে হলেও আমার শীতলকে চাই, যে করেই হোক শীতলকে খুঁজে বার কর। এরপরেই বলরামরা শীতলের সন্ধান পায়। পরশুরাম শীতলের বাড়িতে যায় আর তাকে গ্রেফতার করে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।